স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সুচিকিৎসার দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের অবস্থান কর্মসূচির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, উপদেষ্টারা এখন পর্যন্ত কেউ এসেছে কিনা, বর্তমান পরিস্থিতি কি দেখছেন, আহতরা কি বলছেন? রেদওয়ান, প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু পার হয়ে গেছে সড়ক অবরোধের, অর্থাৎ দুপুরবেলা স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু এসেছিলেন এখানে পঙ্গু হাসপাতালে আন্দোলনে যারা আহত এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করতে, এবং তারপর থেকে কিন্তু তাদের কয়েকজনের সাথে তিনি সাক্ষাৎ করে চলে গেছেন। এরপরেই কিন্তু প্রতিবাদ জানাতে সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন এই আহত যারা চিকিৎসাধীন যারা ছিলেন তারা বলেছেন যে তারা প্রয়োজনে সারা রাত কিন্তু এখানে অবস্থান করবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু বারংবারই আহ্বান করা হচ্ছে তাদেরকে হাসপাতালে ফিরে যেতে, যেহেতু তারা অধিকাংশই অসুস্থ রোগী, তাদেরকে কিন্তু যারা অসুস্থ রয়েছে হাসপাতালে ফিরে যান। তবে আমরা কয়েক দফা কিন্তু যারা কিন্তু এককভাবে আমাদের সাথে কেউ তেমন কথা বলতে চায়নি। তবে তারপরও এখন আমরা চেষ্টা করব যদি কেউ কথা বলেন। এই যে আমরা অসুস্থ রোগী, ঠিক আছে, তারা পথ পাইছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের বুকের উপর দিয়ে, ঠিক আছে, আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে। তো আমাদেরকে এতক্ষণ এই যে দুপুর 12টা থেকে রাত বাজে কয়টা এখন? রাত বাজে 11টা। দুপুর 12টা থেকে রাত বাজে 11টা, এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিটা ভুগাইলো, এটা কেন? রেদওয়ান, আপনি কিন্তু শুনতে পাচ্ছিলেন যে এখনো কিন্তু উপদেষ্টাদের এখানে আহ্বান জানাচ্ছেন আসবার জন্য, এবং তারা যেন রোগী যারা অসুস্থ রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেন। এবং আমরা দফায় দফায় যখন কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা আর্থিক তেমন কোনো সহায়তা চান না, তারা চান সামাজিক স্বীকৃতির পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের দাবি কিন্তু বারংবার তুলছেন। তবে তারা চূড়ান্ত তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা আসলে জানাতে চান উপদেষ্টাদেরকে, এমনটাই কিন্তু বলেছেন। আমরা আরো একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই। আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন নিয়ে আসলে জানতে চাই যে উপদেষ্টারা যদি না আসেন আপনারা বরিশাল সরকার সাথে হাতে মিল করেছে, আমরা যতক্ষণ উপদেষ্টা আসবে না ততক্ষণ এখানে আমরা থাকবো, আমাদের আন্দোলন আর কি চালিয়ে যাব। এবং আপনাদের আসলে আন্দোলনে আসার মূল লক্ষ্য আমরা আর কি যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মন্ডলীরা আমাদের কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মিডিয়ার সামনে কোনো দাবি দেওয়া তুলে ধরতেছি না। আমাদের পরবর্তী পদক্ষেপ রাত্র 12টার পর জানানো হবে আপনাদের। রাত 12টার পরও কি আপনারা এখানে থাকবেন? কারণ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু বারংবারই আপনাদেরকে ভেতরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। যদি সারা রাত তো আর কি থাকতে হয় আমরা সারা রাত থাকবো, কিন্তু আমাদের এখন পর্যন্ত রাত্র 12টা পর্যন্ত আছে, যত আর কি তাদের টাইম দেওয়া আছে। আর কি রাত্রে 12টার ভিতরে যদি না আসে তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের জানানো হবে রাত 12টা। কাল আরো ভয়ঙ্কর যাবে। সারা রাত এখানে থাকবেন, আগামীকালও থাকবেন, মানে উপদেষ্টারা আসার আগ পর্যন্ত আসবে আর কি। আমাদের যে দাবি দেওয়া গুলো আছে তারা সেটা লিখিত আকারে দিয়ে যাবে, আমরা তাদের মুখের কথা আর বিশ্বাসী না, ঠিক আছে। আর কি 1 মাস 2 মাস 3 মাস আর কি পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? ঠিক আছে, এই সব আর কি যে আমাদের আর কি যে দাবিগুলো আছে সেই দাবিগুলা লিখিত আকারে তারা রাজপথে সাইন করে যাবে, তারপর আমরা বিশ্বাস করব যে তারা আমাদের নিয়ে কাজ করতেছে। অবশ্যই রেদওয়ান, আপনি কিন্তু শুনছিলেন যারা দাবি জানাচ্ছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে অনাস্থা কিন্তু জ্ঞাপন করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি তার যেমন অনাস্থা জ্ঞাপন করছেন, তার পাশাপাশি কিন্তু চিকিৎসা নিয়েও কিন্তু আমরা কয়েক দফা কয়েকজনের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে দেখেছি। অর্থাৎ কিছুক্ষণ আগে আমাদের সামনে খাবারটি নিয়েও কিন্তু অনেকে উপস্থাপন করেছেন যে হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হচ্ছে তার মান নিয়েও কিন্তু কয়েক দফাতে আসলে প্রশ্ন করা হয়েছে এবং মিডিয়ার সামনেও কিন্তু দেখানো হয়েছে। তবে এখন
পর্যন্ত যারা রয়েছেন হাসপাতালে আসলে আহতরা জুলাই ছাত্র আন্দোলনে, তারা কিন্তু চিকিৎসাধীন যে আহতরা রয়েছেন তারা এখনো সড়কে অবস্থান করছেন এবং আলটিমেটামের সময় আরো 2 ঘন্টা বাড়ানো হয়েছে। রাত 12টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারপরে হয়তো বা তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। তবে এর পাশাপাশি জানাতে চাই, এখনো কিন্তু ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছেন এবং জুলাই ফাউন্ডেশনের মীর মুগ্ধ কিন্তু এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু বারংবার আসলে বোঝানোর চেষ্টা করছেন যারা আহত রয়েছেন তাদেরকে ফিরে যাবার জন্য। রেদওয়ান, আসলে এই ছিল রাত 11টার সব শেষ। একটা বিষয় স্পষ্ট বোঝা গেল যে তারা হচ্ছে 4 উপদেষ্টাকেই তাদের দাবি দেওয়ার কথা বলতে চায় এবং সুনির্দিষ্ট বার্তা পেতে চায় এবং সেটা লিখিতভাবে যতটুকু জানলাম আপনার মাধ্যমে। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য জানতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। নতুন উপদেষ্টাদের নিয়ে জনগণের অনাগ্রহ থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্টের ভিত্তির উপড়ে দিয়েছে, এজন্য অনেকেই ভীত বলে জানান কবি ও চিন্তক ফরহাদ মজহার। টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে অংশ নেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণ নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে। আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে, তাহলে আমরা এটা খতিয়ে দেখব। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। আর জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শক্তির ভিত্তি উপড়ে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আমরা যারা মাওলানা ভাসানীর ছবি বুক নিয়ে বেঁচে যাচ্ছি, আপনারা তার ছবিকে মুছে ফেলেছেন সব জায়গা থেকে, আর শেখ মুজিবের ছবি নামাইলে আপনারা আপত্তি করেন। জুলাই গণঅভ্যুত্থান মূলত সে ফ্যাসিস্ট শক্তির যে ভিত্তি, এই ভিত্তিকে উপড়ে ফেলেছে, এই জন্য অনেকে ভীত। একই অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। যেগুলো কখনো কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো, তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা। ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার কোনো কর্মপরিকল্পনা ঘোষণা না করায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার। দলটির অন্য নেতারা বলেন, শেখ হাসিনার দেশপ্রেম ছিল না, ছিল ভারত প্রেম, তাই ভারতকে সুবিধা দিতে সব কাজ করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারই প্রয়োজন। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বনানীর রাজুক মাঠে আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্ত ও নিম্নবিত্তদের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ছিলেন ভারত প্রেমী, যা করেছেন ভারতের জন্য করেছেন। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার, কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকারের উচিত বুক উঁচিয়ে ভারতকে প্রশ্ন করা। আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করার পরও এই সরকারকে আমরা এনেছি। এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? প্রশাসনের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, তারা এই সরকারকে সহযোগিতা করছে না, তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন। ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন।
আমরা ভিন্ন মতের ও বিরোধী সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশির জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি। মানব সভ্যতাকে ঝুঁকি থেকে বাঁচাতে উন্নত বিশ্বের মানুষকে তাদের জীবন পদ্ধতি পরিবর্তন করতে হবে। জলবায়ু তহবিলের টাকার অঙ্ক নয়, বরং পরিবেশ বিধ্বংসী বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে তার অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিন্ন ধারার জীবন অভ্যাস করে তোলার পরামর্শও দেন তিনি। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন প্লেনারি হলে মূল বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরেন পরিবেশ নিয়ে তার ভাবনা। To present the climate catastrophe in a different perspective. ডক্টর ইউনূস বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গড়ে তুলতে হবে ভিন্ন সংস্কৃতি। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক কাঠামো দিয়ে জায়েজ করার বিরুদ্ধেও তার অবস্থান স্পষ্ট করেন। We justify this with an economic framework. আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দিই যা গ্রহ ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। সেই অর্থনৈতিক কাঠামো সীমাহীন খরচের উপর সমৃদ্ধ হয়। আপনি যত বেশি গ্রাস করবেন তত বেশি আপনি বাড়বেন। আপনি যত বেশি বাড়বেন তত বেশি অর্থ উপার্জন করবেন। A counterculture which is based on a different lifestyle. বলেন, ৩-০ মডেল বাস্তবায়নের মধ্য দিয়ে আসতে পারে সমাধান। Each young person will grow up. প্রতিটি যুবক ৩-০ ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব, যা শুধু সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। প্রতিটি ব্যক্তি ৩-০ ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে এবং সারা জীবন ৩-০ ব্যক্তি হিসেবেই থাকবে। এটি নতুন সভ্যতা তৈরি করবে। And will remain a 30 person all his or her life. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে আরেকটি অধিবেশনে ডক্টর ইউনূস বলেন, মাথাপিছু $5 খরচ করলেই সবার জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। মাথাপিছু $5 খরচ করলে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বিভিন্ন জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমন এক জীবন আমরা বেছে নিয়েছি যে জীবন আমাদেরকে প্রকৃতি থেকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে। আমরা পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সেটি আবার অর্থনৈতিক কাঠামো দিয়ে তা ঠিক করার বা তা জায়েজ করার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস COP29-এ এই বার্তা দিলেন যে পরিবেশ ধ্বংস করে ভোগবাদী জীবন জারি রেখে আসলে সভ্যতা টিকিয়ে রাখা যাবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। তরুণরা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলেই 3-0 পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। 5 জন তরুণ মিলে একটা ক্লাব করবে, শুধু 5 জনে মিলে একটা ক্লাব করবে, এটার নাম 3-0 ক্লাব। প্রথম শূন্য হলো 0 কার্বন এমিশন, যেটা আরেক না, তার একটা প্রতিজ্ঞা হবে। এই যারা 3-0 ক্লাব মেম্বার, প্রত্যেকের প্রতিজ্ঞা হবে আমি জীবনে ফসিল ফুয়েল ব্যবহার করব না। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও পড়বে, গরিব দেশও পড়বে। কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সেনা সদর। বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে একথা তুলে ধরেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। জানান, সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে তা প্রতিরোধ করবে। 5ই আগস্টের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600-রও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে ভূমিকা রেখেছে সেনাবাহিনী। এছাড়া গেল 3 মাসে 6,000-এর বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লাখ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া এসব অপরাধে জড়িত থাকায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2,500 ব্যক্তিকে।
কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতেই যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নাটোরের বড়াই গ্রামে টিসিবির কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রুবেল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হন। বুধবার দুপুরে গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। ইউপির সদস্য বেলালের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীন খলিফার সমর্থক সামাদ মেম্বরের বিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে আবারও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। এতে টেকনাফ পৌর, হিনলা সদর ও সাবরাং এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তারা জানান, মঙ্গলবার রাত 10টার পর থেকে বুধবার বিকেল 5টা পর্যন্ত মংডু শহর এলাকা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। একই সময়ে মিয়ানমারের মংডুর আকাশে যুদ্ধবিমান দেখেন তারা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ সংঘাতের জেরে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ ও রিসাইকেল সুবিধার জন্য সরকারি সহযোগিতা চাইলেন উদ্যোক্তারা। একই সাথে বাংলাদেশ ব্যাংকের গ্রিন অর্থায়ন ফান্ডের যথাযথ ব্যবহার করার তাগিদ দিয়েছেন তারা। বুধবার রাজধানীর মতিঝিলে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, প্লাস্টিক পণ্যের রিসাইকেল করতে না পারলে পরিবেশের হুমকি দিন দিন আরও বাড়বে। বিদেশ থেকে যেন প্লাস্টিক বর্জ্য আমদানি না করা হয় এই বিষয়ে সরকারকে কঠোর নজরদারি করার পরামর্শ দেন বিল্ড চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। ডায়াবেটিস নিয়ে সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার পালন করা হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 14ই নভেম্বর পালিত হয় এই দিবস। এই উপলক্ষে এবারও নানা কর্মসূচির আয়োজন করছে বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইন সোসাইটি। বর্তমানে প্রতি 3 জনের 2 জন রোগী ডায়াবেটিস জনিত দীর্ঘস্থায়ী জটিলতার শিকার। আগামী কয়েক বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ জিয়াউল করিম এবং আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল পরিচালক কাজী শামীমা পারভিন হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এর আওতায় ওই হাসপাতালে বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সহ তাদের পরিবার এবং ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহকরা স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ 40% পর্যন্ত ছাড় পাবেন। অনুষ্ঠানের প্রধান ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।